হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর 3 নং স্কুলটা আজকে করব। চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। তোমরা পেয়ে যাবে পেজ নং 118 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 এবং 2 নং স্কুলটা এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও। তো যাই হোক, আর কথা বাড়ছি না, শুরু করছি। একের রোমান সংখ্যা একে বলেছে 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো দেখো, প্রথমে আমরা 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে নেব, তারপর তাদের যোগফলটা বের করব। তো দেখো, আমি লিখে নিয়েছি 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো, মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলি এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে 10 থেকে 20 পর্যন্ত এরকম মৌলিক সংখ্যা হলো 11, 13, তারপর কত হবে? 17 হবে, 19 হবে। তো এই সংখ্যাগুলো কিন্তু 11, দেখো 11 কিন্তু 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। আমাদের বলেছে এই মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে লিখব, সুতরাং মৌলিক সংখ্যাগুলির যোগফল, মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান সমান এই সবগুলোকে আমরা যোগ করব। এখানে কি আছে? 11 আছে, 13 আছে, 17 আছে, যোগ আছে 19। ঠিক আছে, তো আমরা যোগ করে দেবো। 9 7 হবে 16, 16 3 হবে 19, আর 1 20, 20 শূন্য হাতে হবে 2, আর এখানে 4, আর 2 হবে 6, অর্থাৎ 60 হবে। এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত। দেখো, ভগ্নাংশ মানে কি? লব বাই হর আকারে যেটা থাকবে সেটা হলো ভগ্নাংশ। সেই ভগ্নাংশ ও তার অনন্যক, অনন্যক মানে সবসময় মনে করবে সেটার উল্টোটা। ঠিক আছে, অনন্যক মানে কি? সেটার উল্টোটা। তো উল্টোটার গুণফল কত? তাহলে আমরা প্রথমে ভগ্নাংশটা ধরে নিচ্ছি। দেখো, ধরি কমা ভগ্নাংশটি হলো, তো আমরা ভগ্নাংশটা ধরে নিলাম, যে কোনো একটা কিছু ভগ্নাংশ ধরে নেবে। আমি x/y ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার বলছি ভগ্নাংশ এবং তার অনন্যক। তাহলে এটার এই অনন্যকটা কী হবে বলো তো? তো লিখব, সুতরাং ভগ্নাংশটির অনন্যক হবে, অনন্যক মানে উল্টো, ওয়াইটা ওপরে যাবে, এক্সটা নিচে আসবে। এবার আমরা আবার প্রশ্নটা একটু পড়ি। দেখো, প্রশ্নটায় আছে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত। তাহলে লিখব, সুতরাং ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল সমান সমান। দেখো, ভগ্নাংশটা কি আছে? ভগ্নাংশটা আছে x/y, আর অনন্যকটা কি আছে? y/x। এর গুণফল মানে মাঝখানে গুণ দিব। তো গুণফলটা কত? দেখো, y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, সমান সমান 1। তার মানে তোমরা বুঝলে যে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত হয়? 1 হয়। 3-এর দাগে আছে রোমান হরফে লেখো 40,90। তো দেখো, আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে 40কে আমরা রোমান সংখ্যায় লিখব কিভাবে? দেখো, 40কে আমরা লিখব, আমরা জানি x মানে কত বলো তো? x মানে আমরা জানি 10, আর এখানে আমাদের লাগবে লাগবে, মানে হলো 50। তো আমরা এটাকে লিখতে পারি xl। আমরা জানি কোনো বড় সংখ্যার বাদিকে কোনো ছোট সংখ্যা থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে দেখো, বড় সংখ্যাটা এখানে l মানে কত? l মানে হলো 50, 50-এর বাদিকে ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যাটা কত? x, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বিয়োগ করে দিলে কথা হয় 40, তার মানে এক্সেল মানে হলো 40। আশা করি এখানে কোনো অসুবিধা নেই। তারপর দেখো 90টাকে আমরা কীভাবে লিখবো? দেখো, আমরা সি মানে কত জানি বলতো? সি মানে জানি 100। আমরা জানি বড় সংখ্যার বাদিকে কোনো ছোট সংখ্যা থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তো আমরা যদি এক্সি লিখি, তাহলে সি মানে কত? 100। বড় সংখ্যার বাদিকে ছোট সংখ্যা আছে, ছোট সংখ্যাটা কত? 10। বড় সংখ্যার বাদিকে ছোট সংখ্যা থাকলে সেটাকে বিয়োগ করতে হয়, তাহলে কত হবে? 90। তার মানে এটা হবে এক্সি। 4-এর দাগে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান লেখো। দেখো, সমকোণী মানে কি? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, সেটাকে আমরা সমকোণী বলবো। আর সমকোণী এখানে বলছি সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান, তাকে আমরা বলবো সমদ্বিবাহু। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা হলো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং দুটো বাহু সমান, সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজের কোণগুলির মান কত? তো আমি ছবি এঁকে নিচ্ছি প্রথমে। তো দেখো, এখানে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। এই ছবিটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা আর এই বাহুটা হলো সমান। ঠিক আছে,
এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান কি থাকে? 90 ডিগ্রি থাকে এবং দুটো বাহু সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। যেহেতু এই দুটো বাহু সমান তাই এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তো আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি বলো তো? 180। তো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি জানি 180। 180-র মধ্যে একটা কোণ আমরা জেনে গেলাম কত? 90 ডিগ্রি। তাহলে বিয়োগ করে দিলে কত আসে? 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণের যোগফলটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমরা যে দেখলাম যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার এটা দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান থাকলে কোণ দুটো সমান হবে। তাহলে 90কে যদি আমরা সমান দুভাগে ভাগ করে দিই তাহলে কত আসবে? 45। অর্থাৎ এটাও 45 ডিগ্রি আসবে, এটাও 45 ডিগ্রি আসবে, ঠিক আছে। তো সুতরাং দিয়ে আমি লিখে নিয়েছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান একটা হবে 90 ডিগ্রি আর দুটো হবে 45 করে। এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো তোমাকে সবার প্রথমে জানতে হবে যে বৃত্তের বৃহত্তম জ্যা কি। দেখো আমরা জানি কোনো বৃত্তের বৃহত্তম জ্যা বলতে কিন্তু আমরা সেটার ব্যাসকে বুঝি। তো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই বৃত্তের বৃহত্তম জ্যা হলো এটার ব্যাসটা, ঠিক আছে। তাহলে এখানে যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কার মান দেওয়া আছে? ব্যাসের মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নেব, সুতরাং বৃত্তের বৃহত্তম জ্যা সমান সমান এখানে দেওয়া আছে 10 সেমি দেওয়া আছে। তাহলে বৃহত্তম জ্যা মানে আমরা কি বুঝি? ব্যাস বুঝি। তাহলে লিখব সুতরাং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 10 সেমি। তাহলে ব্যাস মানে কি? এই পুরোটা আমাদের বের করতে বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু বলতে পারো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কী হয়? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক হয়। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান সমান 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10 সমান সমান 5 সেমি। তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে সামান্য ভগ্নাংশে লেখো। দেখো সামান্য ভগ্নাংশ মানে কি? লব বাই হর আকারে আমাদের লিখতে বলেছি। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো এটাকে আমরা সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব? দেখো এখানে যা আছে আমি আবার তুলে নিচ্ছি। এখানে তোমরা জানো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা আছে, তাই 3টা শূন্য হবে। তো আমরা জানি যে কোনো সংখ্যার সামনের শূন্যের কোনো মূল্য নেই। তার মানে এই সবগুলো আমরা বাদ দিব, এখানে শুধু 1 লিখব আর নিচে হবে 1000। তো এটা হলো সামান্য ভগ্নাংশ, মানে উপরটা হলো লব, নিচেটা হলো হর। 7-এর দাগে আছে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো দেখো এই প্রশ্নটা করার আগে আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করো তোমাকে যদি বলি যে 5-এর সঙ্গে কত যোগ করলে, এখানে প্রশ্নবোধক দিলাম, 5-এর সঙ্গে কত যোগ করলে এখানে যে সংখ্যাটাই আসবে সেটা কিন্তু এই দুটো সংখ্যা থেকে বড় আসবে, তাই না? কারণ এখানে যদি তুমি 2 বসাও তাহলে 5 2 যোগ করে 7 হবে। এখানে তুমি যদি 11 বসাও তাহলে 11 আর 5 যোগ করে কত আসবে? 16 আসবে। তার মানে 5-এর সঙ্গে কত যোগ করে আমি ধরলাম যে এখানে যে 15 হবে। তখন তুমি কি করবে? তখন তুমি সেই যোগফলটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দেখবে কত হয়, সেটা হবে 10। তার মানে এই প্রশ্নবোধক স্থানে 10 বসবে, তাই তো? তার মানে আমরা বুঝলাম যে 5-এর সঙ্গে 10 যোগ করলে যোগফলটা 15 হবে। ঠিক এই প্রশ্নটা কিন্তু একই রকম বলেছে যে 2.75-এর সঙ্গে কত যোগ করলে। দেখো আমি একই রকমভাবে এটার সঙ্গে মানে ম্যাচ করাচ্ছি। দেখো 2.75 এর সঙ্গে কত যোগ করলো, মানে এখানে প্রশ্নবোধক দিলাম, কত যোগ করলে বলেছে 3 পাবো। এখানে দেখো এই সংখ্যাটাকে কীভাবে বের করলাম? 15 থেকে 5কে বিয়োগ করে কিন্তু এই সংখ্যাটা বের করে নিলাম। একই রকমভাবে আমরা 3 থেকে এই সংখ্যাটাকে যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই প্রশ্নবোধক স্থানের সংখ্যাটা বেরিয়ে যাবে। তো লিখে নিচ্ছি 3-এর থেকে মাইনাস করব 2.75। তো কেন বিয়োগ করলাম সেটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তার 3, তো আমরা উপর নিচে বিয়োগ করব। দেখো 3-এর পরে আমরা দশমিক দিয়ে 3টা শূন্য নেব, দুটো শূন্য নেব, কারণ এখানে দশমিক পরে দুটো সংখ্যা আছে। তাহলে 2.75। তো আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো 10-এর থেকে 5 গেলে হবে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, মানে 8 হয়ে যাবে। 10-এর থেকে 8 গেলে হবে 2, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে। তাহলে 3-এর থেকে 3 গেলে হবে 0, আর দশমিক শেষে দশমিক। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, সুতরাং 2.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 3 পাবো। বোঝা গেল?
8 দাগে আছে একটি বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি হলে পরিসীমা কত। দেখো এখানে বর্গাকার চিত্র মানে কি বলো তো, বর্গক্ষেত্র যার 4টা বাহু কি হয়, সমান হয়। এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এই বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে হবে। তো আমি এখানে ছবিটা প্রথমে এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা বর্গাকার চিত্র এঁকে নিলাম, যার কি হবে, এই 4টা বাহুই সমান হবে, ঠিক আছে। তো যার 4টা বাহু সমান হবে, তো এটা যদি 1 সেমি হয়, এখানে বলাই আছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাহলে এটা 1 সেমি হলে এটাও 1 সেমি, এটাও 1 সেমি, এটাও 1 সেমি। তো আমাদের বলেছে, তো প্রশ্নটা একটু পড়ে নিই। তো আমাদের বলেছে পরিসীমা কত, তার মানে এই বর্গাকার চিত্রের পরিসীমাটা কত। প্রথমে আমরা লিখে নেব যে বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে 1 সেমি। তো আমাদের বের করতে বলেছে, সুতরাং বর্গাকার চিত্রের পরিসীমা লিখব, সুতরাং বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান। তাহলে দেখো পরিসীমাটা কি বলো তো, পরিসীমা মানে এই 4টা বাহুকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই পরিসীমা। তো দেখো আমি তোমাদের গ্রাফে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে এই বাহুটা কত, এক্স, তারপরে এই বাহুটা কত, এক্স, তারপর এই বাহুটা কত, এক্স, তারপরে এই বাহুটা কত, এক্স। তো যদি যোগ করে দেয় তাহলে কত আসবে, 4x হয়, ঠিক আছে। সেজন্যই বর্গাকার চিত্রের পরিসীমা বা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি হয়, 4 ইন্টু হয় একটি বাহু দৈর্ঘ্য। তোমরা ডাইরেক্টলি এটাও লিখতে পারো, অথবা এই 4টা বাহুকে যোগ করে দিতে পারো, ঠিক আছে, বা সূত্রটা দিতে পারো, এই সূত্রটা দিতে পারো, 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য কত বলো তো, এক্স, তাহলে 4x হলো, 4x সেমি হয়ে গেল। দেখো এভাবেও 4x হলো, আর 4টা বাহুকে যোগ করলেও 4x হয়। তো তোমরা যে কোনোভাবে করতে পারো, 4টা বাহুকে যোগ করেও করতে পারো, বা ডাইরেক্টলি এই সূত্রটা দিতে পারো। তো আমার মনে হয় ডাইরেক্টলি সূত্র দেওয়াটাই বেস্ট। 9 দাগে আছে ঠিক বা ভুল লেখো। এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটা কি ঠিক না ভুল। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স। তো দেখো তোমাদেরকে যদি রাফে যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তোমরা তাহলে তার মানটা বুঝতে পারবে। তো তুমি ধরো এক্সের মান, তুমি যে কোনো মান ধরো, হ্যাঁ, তো আমি 5 ধরে নিচ্ছি, আর ওয়াইয়ের মান আমি 6 ধরে নিচ্ছি। তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো, এক্সের মান তুমি যা ইচ্ছা মন খুশি ধরে নাও, ওয়াইয়ের মান একটা ধরে নাও। তাহলে এই প্রথমে আছে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই আছে, তাহলে এক্সের জায়গায় আমরা 5 বসাবো, আর ওয়াইয়ের জায়গায় 6 বসাবো, তাহলে 5 6 কত হয়, 30 হয়। আর তারপরের বারটা কী আছে বলো তো, ওয়াই ইন্টু এক্স আছে, তাহলে ওয়াইয়ের মান আমরা কত বসাবো বলো তো, 6 বসাবো, আর এক্সের মান কত বসাবো, এক্সের মান বসাবো 5, তাহলে 5 6 কত হয়, 30। দেখো এক্স ইন্টু ওয়াইয়ের গুণফলটাও 30 আসে, আর ওয়াই ইন্টু এক্সের গুণফলটাও 30 আসে। তার মানে এই কি, এই দুটো মানে কি সমান, তাই তো। তার মানে এই কথাটা কি আছে, এই কথাটা সত্য, বাট এখানে বলেছে ঠিক বলেছে, তো আমরা ঠিক লিখবো, এই কথাটা ঠিক। 10 দাগে আছে 5 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 3 সংখ্যামালা ধ্রুবক পদটি লেখো। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি 5 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 3 সংখ্যামালা ধ্রুবক পদটি হলো সমান সমান। প্রথমে আমরা এখানে গুণ করে দেখব কত হয়। তো আমি রাফে গুণ করছি, এখানে প্রশ্নটা আছে 5 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 3 আছে, তো আমরা গুণ করে দেবো, হবে 5x, আর 5 দিয়ে আবার এটা গুণ হবে মাইনাস 5 দুগুণে 10, আর এখানে প্লাস 3, মানে 5 দিয়ে এই দুটোকে গুণ হবে, তাহলে সমান সমান হবে 5x মাইনাসে প্লাসে হবে মাইনাস, তাহলে 10-এর থেকে 3 চলে গেলে কত হবে, 7, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে -7 হবে। তাহলে এখানে দেখো ধ্রুবক পদ কোনটা, ধ্রুবক পদ হলো এই যে -7, এটা কিন্তু ধ্রুবক পদ, কারণ এটা এক্সের সহগ না। যদি বলতো এক্সের সহগ কত, এক্সের সহগ হতো 5, আর ধ্রুবক পদটা কি -7, তাহলে এখানে তোমরা লিখে নেবে যে -7 হলো ধ্রুবক পদ, এটাই হবে অ্যান্সার। 2-এর রোমান সংখ্যা 1-এ আছে সরল করো। তো আমি প্রশ্নটা প্রথমে তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা এই অঙ্কটা কি করব, আমরা সরল করি এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা করব, BOD MAS এই নিয়ম অনুযায়ী করব। তো আমরা জানি প্রথমে বারের কাজটা করতে হয়, তাহলে এখানে বার আছে, তো এখানে আমরা এই কাজটা করব, আর এখানে যা আছে আমরা সব একই রাখবো, ঠিক আছে, যা থাকবে সব একই থাকবে, শুধু এই কাজটা করবো। তাহলে 57 থেকে 17 চলে গেলে কত থাকবে বলো তো, 40 থাকবে। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এখানে আবার এখানে যা আছে তাই রাখবো। আমরা এখানে কার কাজটা করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তাহলে এখানে যা আছে 6, আর এখানে মাইনাস আছে 6 যোগ এখানে 19 বিয়োগ 48 থেকে 40 চলে গেলে কত বলো তো, 8 থাকবে। আর তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দেবো, সমান সমান 76 মাইনাস 4 মাইনাস 6 যোগ, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করবো, 19 থেকে 8 চলে গেলে হবে 11, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এবার থার্ড ব্র্যাকেট দেবো, এখানে হবে 76 মাইনাস 4 মাইনাস এখানে যোগ করে দিলে কত আসবে 17
দেখো আমরা জানি সরল অঙ্কের মধ্যে যদি পরপর বিয়োগ বা ভাগ থাকে তাহলে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হয়। তাহলে এটা সামনে আছে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস, 76 থেকে 4 চলে গেলে কত হবে 72, চিহ্ন থাকবে বড়টার, তাহলে বড়টার সামনে চিহ্ন থাকবে 9 মানে প্লাস আছে, আর এখানে আছে -17, তাহলে প্লাস মানে যে মাইনাস মানে কি বিয়োগ করতে হবে, তাহলে 72 থেকে আমরা কি করব 17কে বিয়োগ করে দেবো, তাহলে 12 থেকে 7 গেলে কত থাকবে বলো তো, 12 থেকে 7 গেলে হবে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, 7 থেকে 2 চলে গেলে হবে 5, তার মানে হবে 55, এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। দেখো এই প্রশ্নটা কিন্তু এখানে সেম 2-এর দাগে কিন্তু আছে, মানে 2-এর স্কুল সেটের মধ্যে আছে। দেখো 2-এর স্কুল সেটে 5-এর দাগে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাই কিন্তু এটা। তো এই ভিডিওটা আমার কাছে করা আছে, আমি যখন 2 নং স্কুল সেটটা করেছিলাম তখন সেই ভিডিওটা আমার কাছে রেখে দিয়েছিলাম, ফাইলে আছে। তো এই ফাইলটাই আমি সেই ভিডিওটা এখানে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে লিখে নিয়েছি সংখ্যা দুটির গসাগু 8, লসাগু দেওয়া আছে 280, একটি সংখ্যা 56 দেওয়া আছে, অপর সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তো আমরা সূত্র জানি, আমরা লিখে নেব যে আমরা জানি লিখে সূত্রটা দেব। আমরা জানি কি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান হবে লসাগু ইনটু হবে গসাগু, ঠিক আছে। তো আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে কি হয়, লসাগু ইনটু গসাগু হয়। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি কি আছে, একটা সংখ্যা দেওয়া আছে 56, আরেকটা সংখ্যা কিন্তু এখানে নেই, সেই সংখ্যাটাই আমাদের বের করতে বলছে। তো এখানে লিখবো 56 ইনটু অপর সংখ্যা, বোঝা গেল, সমান সমান লসাগুটা এখানে দেওয়া আছে 280 ইনটু গসাগু দেওয়া আছে কত 8। তো আমাদের বের করব এখান থেকে, আমরা বের করব অপর সংখ্যা, তাহলে লিখবো যে অপর সংখ্যার সাথে 56টা কি আছে গুণ আকার আছে, তাহলে ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 280 গুণন 8 বাই কি হবে 56। তো 8 দিয়ে কেটে নিচ্ছি 7 8 56, 7 হবে, 7 দিয়ে এটা কেটে নিচ্ছি 4 7 28 হবে 0, তাহলে হবে বা অপর সংখ্যা সমান সমান হবে 40। 3-এর দাগে আছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে। তো আমাদের যেটা বের করতে বলে সেটা সবসময় আমরা ডান পাশে রাখবো। তাহলে এখানে কি আছে, জমির পরিমাণ আছে, দিন সংখ্যা আছে, আর ট্রাক্টর সংখ্যা আছে। তো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় কমা, তাহলে আমাদের যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান পাশে থাকবে, ট্রাক্টর সংখ্যা এটা বের করতে বলেছে, ট্রাক্টর সংখ্যা লিখে ফার্স্ট ব্র্যাকেট টি লিখবো, ঠিক আছে। আর কি আছে, এখানে আছে জমির পরিমাণ আছে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট লিখে নেব বিঘা, আর কি আছে, আর আছে দিন সংখ্যা। এখন আমরা বই দেখে দেখে বসাবো। দেখো প্রথম লাইনে আছে দাড়ির আগে যা থাকবে সেটা বসাবো, 360 বিঘা জমি 20 দিনে 4টা ট্রাক্টর লাগবে, তাহলে 360 বসাবো, জমির নিচে 20 দিনে বলেছে, তাহলে দিনের নিচে 20, কয়টি ট্রাক্টর লাগবে 4টি, তাহলে এখানে 4 হবে। একই রকমভাবে দেখো 1800 বিঘা জমি, তাহলে এখানে 1800 বসাবো, 1800 বিঘা জমি 10 দিনে, তাহলে এখানে 10 বসাবো, কটি ট্রাক্টর লাগবে, তো আমরা এখানে প্রশ্নবোধক বসাবো। তো দেখো এখানে আমরা লাইনটা কিভাবে লিখছি, দেখো প্রথমে লিখবো 360 বিঘা জমি, 360 বিঘা জমি চাষ করতে কয় দিনে, 20 দিনে ট্রাক্টর লাগে সমান সমান কতগুলো ট্রাক্টর লাগে 4টি। আর তোমরা সবসময় এটা এক লাইনে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এবার আমরা একে বসাবো, তো 360 বিঘা জমি চাষ করতে 20 দিনে ট্রাক্টর লাগে 4টি, তাহলে 1 বিঘা জমি চাষ করতে 20 দিনে ট্রাক্টর লাগে সমান সমান, দেখো এই লাইনটা আমরা আবার পড়বো, 360 বিঘা জমি চাষ করতে 20 দিনে ট্রাক্টর লাগে 4টি, তাহলে 1 বিঘা জমি চাষ করতে 20 দিনে কম ট্রাক্টর লাগবে না বেশি ট্রাক্টর লাগবে, নিশ্চয়ই কম ট্রাক্টর লাগবে, সেজন্য যেটার নিচে আমরা 1 বসাবো সেটা ভাগ হয়ে যাবে, যদি কম হয় তাহলে সেটা ভাগ হয়ে যাবে, কার নিচে, এটা নিচে চলে যাবে, 4/360 এত টি, বোঝা গেল। এবার আবার এই লাইনটা পড়বো যে 1 বিঘা জমি চাষ করতে 20 দিনে ট্রাক্টর লাগে এতগুলো, তাহলে 1 বিঘা জমি চাষ করতে
এবার এটা নিচে 1 বসাবো, 1 দিনে ট্রাক্টর লাগে। আবার লাইনটা বলছি, 1 বিঘা জমি চাষ করতে 20 দিনে ট্রাক্টর লাগে এতগুলো, তাহলে 1 বিঘা জমি চাষ করতে 1 দিনে ট্রাক্টর কী লাগবে, কম লাগবে না বেশি লাগবে বলো তো? বেশি লাগবে, তাই না? 1 বিঘা জমি চাষ করতে 20 দিনের মধ্যে যতগুলো ট্রাক্টর লাগবে, আর 1 বিঘা জমি চাষ করতে 1 দিনে, তাহলে ট্রাক্টর বেশি লাগবে। তাহলে বেশি হলে এটাকে গুণ করে দেবো, যার নিচে 1 বসাবো সেটাকে গুণ করে দেবো ওপরটার সঙ্গে। তাহলে 4 × 20/360টি, বোঝা গেল? এবার এই মানগুলো আমরা একটা একটা করে বসাবো। দেখো, প্রথমে লিখবো যে 1800 বিঘা জমি চাষ করতে 1 দিনে ট্রাক্টর লাগে। দেখো, 1 বিঘা জমি চাষ করতে 1 দিনে ট্রাক্টর যতগুলো লাগবে, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর কম লাগবে না বেশি লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তো বেশি লাগার জন্য এটা গুণ হয়ে যাবে ওপরটার সঙ্গে। তাহলে 4 × 20 × 1800 বাই কী হবে বলো তো, 360 এতটি। আবার সুতরাং দিয়ে বসাবো যে 1800 বিঘা জমি চাষ করতে আগে 1 দিনে যতগুলো ট্রাক্টর লাগতো, এখন এই 10 বসাবো 1 দিনের জায়গায়, 10 দিনে ট্রাক্টর লাগে। দেখো, 1800 বিঘা জমি চাষ করতে 1 দিনে যতগুলো ট্রাক্টর লাগবে, 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কি কম ট্রাক্টর লাগবে। তো এখানে যেহেতু জায়গা হচ্ছে না তো আমি নিচে লিখছি, ঠিক আছে? কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে যাবে। তাহলে 4 গুণন আছে 20 গুণন আছে 1800 বাই কি আছে 360। তো এটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ মানে বাইয়ের নিচে থাকবে, ঠিক আছে? তা ভাগ এটা হয়ে যাবে 10, ঠিক আছে? আমি আবার বলছি, 1800 বিঘা জমি চাষ করতে 1 দিনে যতগুলো ট্রাক্টর লাগবে, 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কি ট্রাক্টর কম লাগবে। কম লাগার জন্য এই 10টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো এবার কাটাকাটি করবো। দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তো এবার 18 এখানে আছে কত, এখানে আছে 2 আছে, তো 2 দিয়ে কেটে দিচ্ছি 36কে, 2 দিয়ে কাটলে হবে 18 দুগুণে 36। তো 18 দিয়ে 180 কাটলে আসবে 10, ঠিক আছে? 10 আসবে। তাহলে ওপরে 10 আছে আর 40 আছে, আর নিচে কিছুই নেই, তাহলে 4 10 কত আসবে, 40টি। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো যে 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে ট্রাক্টর লাগবে 40টি, ঠিক আছে? তোমরা অবশ্যই অ্যান্সারটা লিখে নেবে।